আসসালামু আলাইকুম। খুবই ইফেক্টিভ একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি। ভিডিওটা হচ্ছে রসায়নের সব ফর্মুলা রিভিশন। তোমরা যারা অ্যাডমিশন টেস্টের জন্য পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য এই ভিডিওটা যেমন খুবই গুরুত্বপূর্ণ, যারা এসএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো, আগামীকাল, আগামী পরশুদিন বা কয়েকদিন পর পরীক্ষা, সামনের মাসে পরীক্ষা, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই সব ফর্মুলাগুলা তুমি একটা ভিডিওর মাধ্যমে রিভিশন দিতে পারবা। আমার সাথে সাথে আগাইলেই আমি তোমাকে সমস্ত ফর্মুলাগুলা রিভিউ করে দিব এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ফর্মুলা সব একসাথে যেই তোমার ক্লাসটা হবে, এই ক্লাসের পিডিএফ এর লিঙ্ক দিয়ে দিব আমি, ড্রাইভ লিঙ্ক, সেখান থেকে তুমি এটা ডাউনলোড করে রিভিশন দিতে পারবা। সো এই ভিডিওটা জুড়ে তুমি টোটাল কেমিস্ট্রির সব ফর্মুলাগুলো একসাথে পাবা। কেমিস্ট্রিতে মোটামুটি পরিবেশ, পরিমাণগত, তড়িৎ, গুণগত এবং রাসায়নিক পরিবর্তন, এই 5টা চ্যাপ্টারে ফর্মুলা আছে। টোটাল 5টা চ্যাপ্টারে ফর্মুলা আছে এবং কোন ফর্মুলা কিভাবে পড়লে তোমার মনে থাকবে, কি কি লাগবে, কিভাবে লাগবে, কি কি বিষয়ে আমাদের জানা প্রয়োজন, সব বিষয়গুলোকে আমি তোমাকে এই টোটাল ভিডিও জুড়ে গাইড করব। সো কালকে যদি তোমার পরীক্ষা হয় তাহলে এটা 1.5x বা 2x স্পিডে দেখতে পারো। ইনশাল্লাহ তোমার জন্য অনেক কার্যকরী হবে বলে আমি মনে করি। সো চলো দেরি না করে শুরু করা যায়। প্রথমে আসো, আমাদের পরিবেশ রসায়ন থেকে অনেক ফর্মুলা আছে যেগুলো আমাদের প্রয়োজন হয়। প্রথমে দেখো, পরিবেশ রসায়ন থেকে বয়েলের সূত্র আছে, যেখান থেকে আমরা জানি যে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অর্থাৎ পি এবং ভি এর গুণফল করলে আমরা কনস্ট্যান্ট সম্পর্ক পাই। পি এবং ভি কে গুণ করলে আমরা কি পাই? কনস্ট্যান্ট পাই। সেম ভাবে আমাদের বয়েলের পরে চার্লসের সূত্রতে ভি ডিভাইডেড বাই টি, এইটার যে রেশিও সেটা কনস্ট্যান্ট হয় এবং বয়েল চার্লস দুইটা সূত্রকে কম্বাইন করলে পি ভি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়। সো এই জায়গাতে যে কনস্ট্যান্ট আসে, এই তিনটা ফর্মুলা আমাদের জানতে হবে, যেখানে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যেই জায়গাতে আমাদের পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন এবং টি হচ্ছে কেলভিন টেম্পারেচার, টি হচ্ছে কেলভিন তাপমাত্রা। ঠিক আছে, সবসময় মাথায় রাখবা কেলভিন তাপমাত্রা, নর্মাল তাপমাত্রা কিন্তু না। এবং এই জায়গাগুলো থেকে এখন নতুন ফর্মুলা ডেরিভেট করা যায়। যেমন এই জায়গা থেকে ডেরিভেট করা যায় P1 V1 ইকুয়ালস টু P2 V2 এবং এই জায়গাতে ডিফারেন্ট তোমার চাপ এবং আয়তনের গুণফল, চাপ এবং আয়তনের গুণফল, এইগুলা দিয়ে তুমি কিন্তু ম্যাথ পাবা। তিনটা জানা থাকলে তোমার একটার মান বের করতে পারলে এরকম ভ্যালু আসে। এইটা থেকে যেমন আসে V1 বাই T1 ইকুয়ালস টু V2 ডিভাইডেড বাই T2, এই ফর্মুলা থেকে এরকম ফর্মুলা আসে এবং এই ফর্মুলা থেকেও কিন্তু আমাদের ম্যাথ আসে। এইটা থেকে কি টাইপের ফর্মুলা আসে দেখো, P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2, এই ফর্মুলা থেকেও আমাদের ম্যাথ আসে। সো এই জায়গাতে আমরা যেই কয়টা ফর্মুলা শিখলাম, এই প্রত্যেকটা ফর্মুলা আমাদের প্রয়োজন পড়ে, কারণ হচ্ছে এই জায়গাতে কি হয়, যে কোনো দুইটা রাশির মান, মানে যে কোনো একটা রাশির মান অজানা থাকে, বাকিগুলোর মান দেয়া থাকে। সো এইটার মাধ্যমে আমাদের হিউজ পরিমাণ ম্যাথ আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। সো এগুলো আমরা প্র্যাকটিস করব বয়েল চার্লস অ্যাভোগাড্রো ফর্মুলা, এবং এই বয়েল চার্লস অ্যাভোগাড্রো ফর্মুলা এগুলোকে কম্বাইন করে আমরা যেই নতুন ফর্মুলাটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে আদর্শ গ্যাস ফর্মুলা। আদর্শ গ্যাসের যে ফর্মুলা পিভি ইকুয়ালস টু এনআরটি, এখান থেকেও হিউজ পরিমাণে কোশ্চেন আসে। তুমি সরাসরি এখান থেকে প্রশ্ন পাবা। 5টা রাশি আছে যার ভিতরে আর হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, বাকি দেখো টি ভি পি এগুলা পরিবর্তনশীল, এন পরিবর্তনশীল। সো এগুলা যেহেতু পরিবর্তনশীল, আর নিয়ে যদি আমরা কাজ না করি, টি এন পি ভি এগুলা যে কোনো একটা যদি অজানা থাকে, বাকিগুলা জানা থাকে, তাহলে ওইটাকে নির্ণয় করতে বলা হয়। সো এইটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এইটা থেকে আমরা অনেক কিছু বের করতে পারি। বুঝতে পারছো? এই জায়গা থেকে যেমন ধরো এই এন এর ভ্যালু আবার ডাব্লিউ বাই এম হওয়ার কারণে আমরা এখান থেকে নতুন ফর্মুলা পাই পিভি ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম আর টি, এরকম ফর্মুলা পাই। সো এই জায়গা থেকে আমাদের দেখা যাচ্ছে যে ডাব্লিউ আর টি পিভি তোমার হচ্ছে যে এই জায়গা থেকে নতুন একটা আসে, আণবিক ভর বের করার ফর্মুলা এরকম আসে, এম ইকুয়ালস টু ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি, আণবিক ভর বের করার ফর্মুলা আসে। এখান থেকে আবার তুমি যদি ঘনত্ব বের করতে চাও তাহলে দেখো ডি ডিভাইডেড বাই ভি, তো এম ইকুয়ালস টু এই যে ডাব্লিউ ডিভাইডেড বাই ভি, এটাকে লেখা যায় ডি আর টি ডিভাইডেড বাই পি। সো এই পিটাকে এই সাইডে যদি তুমি এসে গুণ করে দাও, দেখো এই সাইডে গুণ করে দিলে এই পিটা এই সাইডে গুণ, পিএম ইকুয়ালস টু ডিআরটি, আর একটা নতুন ফর্মুলা আসে। সো এইটা দিয়েও ঘনত্ব বের করা যায়।
সো এই জায়গা থেকে যে ফর্মুলার ভেরিয়েশনগুলো আসে, এই ফর্মুলার ভেরিয়েশন থেকে হিউজ পরিমাণে ম্যাথ আসে। সো আমাদের এখান থেকে দুইটা ফর্মেট পরিবেশ রসায়ন থেকে, একটা হচ্ছে তোমার আদর্শ গ্যাস ইকুয়েশনের এই ফর্মুলাগুলো, আরেকটা হচ্ছে বয়েল-চার্লস-অ্যাভোগাড্রো ইকুয়েশনের এই ফর্মুলাগুলো। সো এই ফর্মুলাগুলো তুমি প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তুমি হচ্ছে যে এখান থেকে অনেক জিনিসপত্র সলভ করতে পারবা। এরপরে আসো আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র, এই জায়গা থেকে কিছু ফর্মুলা আছে। ডাল্টনের আংশিক চাপ সূত্রের বেসিক কি ছিল, যে একটা গ্যাস পাত্রের ভিতরে যদি অনেকগুলা গ্যাস থাকে, এ গ্যাস থাকে, বি গ্যাস থাকে, সি গ্যাস থাকে, প্রত্যেকটা গ্যাসের আলাদা আলাদা আংশিক চাপ পিএ, পিবি, পিসি সবগুলা যোগফল মোট চাপের সমান। সো আংশিক চাপ মানে অল্প অল্প করে যেই পরিমাণ চাপ দেয় সবগুলা যোগফল মোট চাপের সমান। এইটা হচ্ছে তোমার আংশিক চাপের সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র। সো এইগুলো হচ্ছে আংশিক চাপ সূত্র। এখন মোট চাপ তো বের করা শিখলাম, যদি আমাদের আংশিক চাপ বের করতে বলে, তো এখানে পি হচ্ছে আমার মোট চাপ। এবার এই মোট চাপের সাথে মোল ভগ্নাংশ যোগ করলে তার আংশিক চাপ পাওয়া যায়। যখন আমি এ এর আংশিক চাপ বের করব, তখন এ এর মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ ইকুয়ালস টু এ এর আংশিক চাপ। সেম ভাবে আমি যদি বি এর আংশিক চাপ বের করতে চাই, তাহলে পি অফ বি ইকুয়ালস টু তোমার মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ অফ বি। এইভাবে কিন্তু আমরা বি এর আংশিক চাপও বের করতে পারি। এখন যদি আমরা মোল ভগ্নাংশ বের করতে চাই তাহলে কি করব? সো আমাদের এখানে এ বি সি তিনটা ধরো মোল দেয়া আছে, তো তিনটার মোলকে আমরা এন অফ এ, এন অফ বি, এন অফ সি বলতে পারি। সো মোট মোল মানে হচ্ছে তিনটার মোল সংখ্যার যোগফল। সো এনটি মানে হচ্ছে মোট মোল মানে হচ্ছে তিনটার মোল সংখ্যার যোগফল, সো তিনটার মোল সংখ্যার যোগফল, মোট মোল যাবে নিচে আর যার মোল ভগ্নাংশ বের করব তার মোল যাবে উপরে। এইটা হচ্ছে মোল ভগ্নাংশের ফর্মুলা। এটা কি? এটা হচ্ছে আমাদের মোল ভগ্নাংশের ফর্মুলা। সো মোল ভগ্নাংশ বের করতে গেলে যার মোল সংখ্যা বের করব তার মোল সংখ্যা যাবে উপরে আর মোট মোল সংখ্যা যাবে নিচে। সো মোট মোল সংখ্যা উপরে হচ্ছে তার নিজের মোল সংখ্যা ইকুয়ালস টু তার মোল ভগ্নাংশ। এখন এখানে যেহেতু x এর মোল ভগ্নাংশ বের করছি, a এর মোল ভগ্নাংশ বের করছি, সো n অফ a ডিভাইডেড বাই nt। যদি আমি b এর মোল ভগ্নাংশ বের করতাম n অফ b ডিভাইডেড বাই nt, c এর বের করলে n অফ c ডিভাইডেড বাই nt, এভাবে যাইতো। সো এইভাবে আমরা কি করলাম, ডাল্টনের আংশিক চাপ সূত্রে আমরা প্রথমে মোট চাপ, তারপর আংশিক চাপ, এরপরে মোল ভগ্নাংশ বের করা দেখলাম। এখন যদি কখনো কোন একটি কন্টেইনারের চাপ এবং আয়তন দুইটাই দেয়া থাকে, তখন আমরা কি করব? তখন দেখো চাপ এবং আয়তন দেয়া থাকলে তোমার মোট চাপ ইকুয়ালস টু ওই যে প্রত্যেকটা গ্যাসের জন্য তার আয়তন ইনটু তার চাপ, সবগুলা যোগফল ডিভাইডেড বাই তোমার মোট আয়তন করলে আমরা একটা ফর্মুলা পাই। সো বেসিক্যালি হয় যেটা, যে মোট আয়তন যে পার্টটা আছে, মোট আয়তন পার্টটা নিচে আর উপরে যায় তার আয়তন ইনটু চাপের গুণফল, এই রেশিওটা হচ্ছে তার আংশিক চাপ আসে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আমরা তোমার ধরো এখানে একটা এক্সট্রা পেজ নিয়ে দেখাই দিই তাহলে তোমরা ভালো বুঝবা। ধরো এরকম একটা পাত্র দেয়া আছে, এই পাত্রের ভিতরে আমাদের আয়তন এ এবং চাপ এ দেয়া আছে, ঠিক আছে, আয়তনে চাপে দেয়া আছে। এরকম আরেকটা পাত্র দেয়া আছে, এই পাত্রের ভিতরে আমাদের আয়তন বি এবং চাপ বি দেয়া আছে। এখন আমাদের বলছে যে এই দুইটা পাত্রকে একত্রিত করলে মানে এ পাত্র এবং বি পাত্র দুইটাকে যদি আমরা একত্রিত করি, তখন আমাদের এই দুইটা পাত্রকে একত্রিত করলে আংশিক চাপ বের করো। সো আংশিক চাপ যখন বের করব, তখন দেখো আংশিক চাপ বের করতে গেলে প্রথম পাত্রের আংশিক চাপ মানে এই পাত্রের ভিতরে এর আংশিক চাপ, সো এর আংশিক চাপ পি প্রাইম অফ এ, এইটা কিভাবে পাবো? নিচে যাবে আমাদের মোট চাপ মানে ভিএ প্লাস ভিবি, মোট চাপ, উপরে যাবে তার নিজের চাপ, সো পিএ ইনটু ভিএ। এটা সেম ভাবে আমি যদি পি প্রাইম অফ বি করতে চাই আংশিক চাপ, নিচে যাবে মোট আয়তন ভিএ প্লাস ভিবি, উপরে যাবে তার নিজের এই জায়গার পিবি ইনটু ভিবি, এটা। সো এইভাবে আসে। এখন যদি আমরা মোট চাপ বের করি তাহলে পি ইকুয়ালস টু পি এ প্রাইম প্লাস পি বি প্রাইম, এটা আসে। সেখান থেকে যোগ করলে নিচে দেখা যায় ভি টোটাল আসে, উপরে পি এ ভি এ প্লাস পি বি ভিবি, এইভাবে আসে। এইভাবে আসলে আমাদের এখান থেকে এই ফর্মুলাটা আসলো, এবং এই ফর্মুলাটা হচ্ছে আমাদের খুবই কার্যকরী একটা ফর্মুলা, ম্যাথ করার জন্য অনেক ক্ষেত্রে লাগে। এরপর আসো আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র, এটা নিয়ে একটু রিভিউ করি। গ্রাহামের ব্যাপন সূত্র বলে কোন একটি গ্যাসের ব্যাপন হার তার তোমার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি, অর্থাৎ ঘনত্ব যত বাড়ে ব্যাপন হার তত কমে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে একটা কমবে। যদি আমাদের ডি বাড়ে তাহলে আর হচ্ছে কমে যাবে, ঠিক আছে। সো একটার সাথে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার বলছে কোন একটি গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আণবিক ভর যত বাড়ে
ব্যাপন হার তত কমে, আণবিক ভর যত কমে ব্যাপন হার তত বাড়ে। সো এই জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন আসে, বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন আসে। তার ভিতরে এমসিকিউ একটা কমন প্রশ্ন ট্রিক হচ্ছে যে আণবিক ভর তোমার যদি কম হয় তাহলে তার ব্যাপন হার বেশি হবে। সো হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর অনেক কম, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এগুলোর তুলনায়। সো হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার অনেক বেশি হয়। সো এইটার আমাদের এই ফর্মুলা থেকে অনেক কিছু লাগে। এরপরে দেখো এই সবগুলা ফর্মুলাকে যদি আমি কম্বাইন করি তাহলে দেখো R1 ডিভাইডেড বাই R2 ইকুয়ালস টু, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, √M2 ডিভাইডেড বাই M1 √D2 ডিভাইডেড বাই D1 আসে। এই ফর্মুলাটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা ফর্মুলা, ম্যাথ করতে অনেক কাজে লাগে, ম্যাথ করতে অনেক কাজে লাগে। যারা হচ্ছে আমার অ্যাডমিশন লেকচার দেখছো, অ্যাডমিশন লেকচারে এই ফর্মুলা কিভাবে আসে আমি দেখিয়ে দিছিলাম। এবং এই জায়গাতে দেখো আমি এই ফর্মুলার এক্সটেন্ডেড ভার্সন R1 by R2 equals to x1 by x2 লিখছি। এটা কই থেকে আসছে দেখো, কোন একটি গ্যাসের ব্যাপন হার R equals to x ডিভাইডেড বাই t লেখা যায়, মানে দূরত্ব ডিভাইডেড বাই সময়। সো দেখো r এর সাথে x এর সম্পর্ক সমানুপাতিক, r এর সাথে t এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। সো যখন সময় একই হয় তখন সমানুপাতিক সম্পর্কে x1 ডিভাইডেড বাই x2 আসে, যখন দূরত্ব একই হয় তখন t2 ডিভাইডেড বাই t1 আসে। দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো এই ফর্মুলা থেকে আমরা আরো দুইটা ডেরিভেট করছি, এই ডেরিভেট থেকে আমাদের অনেক ম্যাথ করতে হেল্প হয়। সো এই টোটাল ফর্মুলা তুমি যদি মনে রাখতে পারো এখান থেকে হিউজ পরিমাণ ম্যাথ অনায়াসে করতে পারবা। সো এটা ছিল আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র। এরপর আসো আমরা যদি পরের ফর্মুলা রিভিউ করি। পরের ফর্মুলা রিভিউ করলে দেখো আমাদের এরপরের ফর্মুলা আসে যে বর্গমূলীয় বর্গবেগ যেগুলো আছে সেগুলা, যেমন দেখো CRMS মানে গড় বর্গমূলীয় বর্গবেগ, এইটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে √3RT ডিভাইডেড বাই m। CAV এটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে √8RT ডিভাইডেড বাই m। CP এটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে √2RT ডিভাইডেড বাই m। এই প্রত্যেকটা ফর্মুলা আমাদের মনে রাখতে হয়। এটা হচ্ছে কি গড় বর্গমূলীয় বর্গবেগ, এটা হচ্ছে গড় বেগ, আর এটা হচ্ছে সম্ভাব্যতম বেগ। সবগুলা ক্ষেত্রে মনে রাখতে হয়। এবং এই মনে রাখার ক্ষেত্রে আমাদের এখানে T মানে টেম্পারেচার, M মানে আণবিক ভর, R মানে মোলার গ্যাস কনস্ট্যান্ট, এগুলো আমাদের জানতে হয়। সো এই R এর ভ্যালু, R এর তো বিভিন্ন টাইপের ভ্যালু আছে তাই না? R এর ভ্যালু তুমি যদি ওই জায়গাতে এখানে লিখে দিই, R এর ভ্যালু তুমি যদি এখানে SI ইউনিটে বসাও মানে ওই যে 8.314 জুল পার মোল পার কেলভিন, তাহলে এই যে এইগুলা সব মিটার পার সেকেন্ডে আসবে। সো আমাদের ভুল যেটা হয়, যেখানে আমরা SI ইউনিটে বসাই এখানে মিটার পার সেকেন্ড বের করি, বাট M এর ভ্যালু আবার বসাই ফেলি গ্রামে। বিভিন্ন গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন এসব গ্যাসের কথা যখন বলি তখন এই গ্যাসগুলোর ক্ষেত্রে আমরা দেখা যায় যে ভুল যেটা করি, এগুলোর আণবিক ভর আমরা সব গ্রামে মুখস্থ করি। সো গ্রামে আমরা লিখে ফেলি, তখন ভুল হয়ে যায়। সো এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এটা গ্রামের না, এটা হবে হচ্ছে কেজিতে। এটা হবে কি কেজিতে। রেকর্ডটা ঠিকঠাক হচ্ছে কিনা একটু দেখিও। সো এটা হচ্ছে কেজিতে হবে। ওকে গ্রেট। এখন যদি এটা কেজিতে হয় তাহলে সবগুলা কেজিতে বসায় আমরা করতে পারবো। এখন এই জায়গা থেকে আরো এক্সটেন্ডেড ফর্মুলা তৈরি করা যায়, বাট এক্সটেন্ডেড ফর্মুলাগুলো আমাদের লাগে না, ম্যাক্সিমাম ম্যাথ এই ফর্মুলা থেকে আসে। সো যেহেতু এই ফর্মুলা থেকে আসে, এই ফর্মুলা থেকে ম্যাথ করতে হবে। এই ফর্মুলা থেকে আমাদের দেখো টেম্পারেচার ফিক্স যদি করে দেয় বা হচ্ছে আণবিক ভর যদি ফিক্স করে দেয়, তাহলে এই জায়গা থেকে কিন্তু আরো এক্সটেন্ডেড ফর্মুলা তৈরি করা যায়। যেমন দেখো এই জায়গা থেকে ফর্মুলা তৈরি করা যায় C1 ডিভাইডেড বাই C2 রুটের নিচে T1 ডিভাইডেড বাই T2। কেন, কিভাবে করলাম দেখো, এই C এর সাথে T কিন্তু সমানুপাতিক সম্পর্কে যাবে যখন আমি গ্যাস ফিক্স করে দিব। যেমন দেখো অ্যামোনিয়া গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এগুলো ফিক্স করে দিলে C এর সাথে T সমানুপাতিক। সো C1 ডিভাইডেড বাই C2 ইকুয়ালস টু √T1 ডিভাইডেড বাই T2 এরকম আসে। সো এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবার আসো যে আমাদের এইটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলাটা হচ্ছে তোমার ভ্যান ওয়াল ইকুয়েশন। ভ্যান ওয়াল ইকুয়েশনে এই যে P প্লাস n²a/v² চাপের সাথে চাপকে কারেকশন করছি n²a/v², v মাইনাস nv ইকুয়ালস টু nRT। এখান থেকে বেসিক্যালি ম্যাথ কোন জায়গা থেকে আসে, পুরা ইকুয়েশন এরকমই থাকে, n এর ভ্যালু বলে দেয়, n এর ভ্যালু বের করতে বলে। সো n এর ভ্যালু বের করতে বলতে বুঝায় যে বলে 7 গ্রাম নাইট্রোজেনের জন্য এই ইকুয়েশনটা লিখো। সো 7 গ্রামের জন্য n এর ভ্যালু বের করবা, করে তারপরে এখানে এটা লিখবা, সিম্পল জিনিস। এবং এখানে আমাদের a হচ্ছে এবং b এই দুইটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ফ্যাক্টর, a এবং b এর একক নির্ণয় করতে বলে। সো এই ইকুয়েশনটা ভালো করে মুখস্থ করবা, এই ইকুয়েশন থেকে এমসিকিউ আসে, এই ইকুয়েশন থেকে বোর্ডে তোমার হচ্ছে যে ব্যাখ্যামূলক কোশ্চেন দেয়। সো এটা যদি মুখস্থ করতে পারো তাহলে এখান থেকে প্রশ্নগুলো পারবা, কেমন? সো এইটা একটু ভালো করে দেখে রাখবা। গ্রেট। এরপর আসো আমাদের পরিমাণগত রসায়ন আসে। পরিমাণগত রসায়নে প্রথমেই যে ফর্মুলাটা আমাদের সবচেয়ে কমন আসে, যেটা শিখতে হয়, সেটা হচ্ছে মোল সম্পর্কিত ফর্মুলা। n হচ্ছে আমাদের মোল, n কি, n হচ্ছে আমাদের মোল। W/m এটাও আমাদের মোল, বাট এটা ভরের মাধ্যমে মোল। n/na এটাও আমাদের মোল, বাট এটা সংখ্যার মাধ্যমে মোল।
VL ডিভাইডেড বাই 22.4 লিটার, এটাও আমাদের মোল, কিন্তু এটা আয়তনের মাধ্যমে মোল এবং সেটা STP তে, এটা SATP তে আয়তনের মাধ্যমে মোল। তার মানে এইটা হচ্ছে ভর, এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে আয়তন, কিন্তু STP তে প্রত্যেকটাই মোল, ঠিক আছে। এইটা আয়তন SATP তে, এটা একটা র্যান্ডম, আর এই অংশটা হচ্ছে ঘনমাত্রার মাধ্যমে মোল, ঠিক আছে, ঘনমাত্রার মাধ্যমে মোল বা মোলারিটির মাধ্যমে মোল। এখানে S হচ্ছে মোলারিটি, সো মোলারিটি বা ঘনমাত্রার মাধ্যমে মোল বের করার উপায় হচ্ছে এটা। সো এই যে ফর্মুলাগুলা, এই ফর্মুলাটা তুমি যদি এক লাইনে লিখতে পারো, এটার মাধ্যমে তুমি সব ম্যাথ সলিউশন করতে পারবা। এই জন্য এই ফর্মুলাটা এক লাইনে লিখতে পারাটা জরুরি, খুবই জরুরি, ভালো করে মাথায় রাখবা এই ফর্মুলাটা তোমার একদম লাইফ সেভ করে দিবে। এরপর আসো, এই পরিমাণগত রসায়নের এর সাথেই তুমি তড়িৎ রসায়নের ফ্যারাডের প্রথম সূত্র অ্যাড করতে পারো, N = IT ডিভাইডেড বাই EF। এই অংশটা হচ্ছে তড়িৎ রসায়ন, এই অংশটা তড়িৎ রসায়ন, এটা যদি অ্যাড করে নাও তাহলে দেখা যাবে যে তড়িৎ রসায়নের সমস্ত ম্যাথ এখান থেকে করতে পারবা। সো এটা হচ্ছে তড়িৎ রসায়ন, সমস্ত ম্যাথ তুমি কি করতে পারবা, এই একটা ফর্মুলা এর সাথে অ্যাড করে দিয়ে করতে পারবা। সো এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তো তার মানে এখানে দেখো আমরা যে ফর্মুলাগুলো দেখলাম, W হচ্ছে যেই ভর দেয়া থাকবে, M হচ্ছে আণবিক ভর, N হচ্ছে যেই ভর দেয়া থাকবে বা বের করতে হবে, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, VL হচ্ছে যে আয়তন বের করতে হবে, যে আয়তন বের করতে হবে। এখানে IT বাই EF তড়িৎ বিশ্লেষণকালে কতটুকু তোমার হচ্ছে তড়িৎ প্রবাহিত হবে, সময় কতটুকু লাগবে, তারপর হচ্ছে ফ্যারাডের ধ্রুবক, E হচ্ছে তুল্য সংখ্যা, এই জিনিসপত্রগুলো আমাদের দেয়া থাকবে, বুঝতে পারছো। সো এইভাবে আমরা এটা ক্যালকুলেশন করব। আচ্ছা, এরপরে আসো আমাদের পরবর্তী ফর্মুলা যেটা আমাদের প্রয়োজন, শেখা প্রয়োজন, খুবই প্রয়োজন, সেটা হচ্ছে সহগ অনুপাত সূত্র। তো সহগ অনুপাত সূত্র আমরা একটু বের করা দেখি। সহগ অনুপাত সূত্র সবসময় ইকুয়েশন থেকে বের করতে হয়। যেমন ধরো A মোল A B মোল B এর সাথে বিক্রিয়া করে C মোল C তৈরি করে, এই ইকুয়েশনের জন্য আমরা সহগ অনুপাত সূত্র লিখতে পারি। তো সহগ অনুপাত সূত্র কিভাবে লিখবো, দেখো সহগ অনুপাত সূত্র মোল দিয়ে লিখতে হয়। সো দেখো মোল অফ A ডিভাইডেড বাই তার সামনের সহগ। সো এই A যেটা, A এর জন্য মোল লিখছি ডিভাইডেড বাই তার সামনের সহগ, B এর জন্য মোল লিখছি ডিভাইডেড বাই তার সামনের সহগ, C এর জন্য মোল লিখছি ডিভাইডেড বাই তার সামনের সহগ, প্রত্যেকের যে রেশিও এটা সমান, এটাই হচ্ছে সহগ অনুপাত সূত্র। পরবর্তীতে এই সহগ অনুপাত সূত্র ব্যবহার করে যখন আমি ম্যাথ করব, তখন এই মোলকে ভেঙে আমার যা খুশি তাই আমি কনভার্ট করে নিতে পারবো, এই n কে। যেমন ধরো যদি উদাহরণ দিই, আমি 1/a রেখে দিলাম, এই n কে ভেঙে যদি আমি এখন W/m লিখতে চাই, লিখতে পারবো, জাস্ট সাইডে নোট দিব এটা a এর জন্য। আমি যদি এই b কে ভেঙে 1/b রাখি এবং n কে ভেঙে তোমার VL ডিভাইডেড বাই 22.4 লিটার লিখতে চাই, আমি লিখতে পারবো, জাস্ট নোট দিলাম b। এইভাবে আমার এই n থেকে আমি যে কোনো জায়গাতে কনভার্ট করতে পারবো এবং একটার সাথে আরেকটা সম্পর্ক করে ক্যালকুলেশন করতে পারবো। এই জন্য সহগ অনুপাত সূত্র বিক্রিয়াতে খুবই গুরুত্বপূর্ণ, এটার মাধ্যমে আমাদের সবকিছু সলিউশন করতে হয়। সো এই সহগ অনুপাত সূত্র, এটা আমাদের জানতে হবে। এরপর আসে আমাদের এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা হচ্ছে মোলারিটি। মোলারিটির ফর্মুলা হচ্ছে তোমার S = 1000 W ডিভাইডেড বাই mv, যেখানে v হচ্ছে ml এ। সো এখানে S হচ্ছে আমার মোলার ঘনমাত্রা, ঠিক আছে, মানে কোন ঘনমাত্রা আমি পাবো সেই মোলার ঘনমাত্রা হচ্ছে আমাদের S। W হচ্ছে দ্রবের ভর, যেই দ্রব্য আমাদের থাকবে সেই দ্রব্যের ভর। M হচ্ছে আমাদের আণবিক ভর, যেটা আমরা অলরেডি জানি, ঠিক আছে, আণবিক ভর। আর VML এটা হচ্ছে দ্রবণের আয়তন, বাট এই দ্রবণের আয়তন কিসে থাকবে, ml এ, এই দ্রবণের আয়তন হচ্ছে ml এ থাকবে। সো এই অংশটা দিয়ে ব্যবহার করে আমরা মোলারিটি রিলেটেড অনেক ম্যাথ করতে পারি। এই ম্যাথটা, এই ফর্মুলা ব্যবহার করে যখন আমরা ম্যাথ করব, কখনো কখনো এখান থেকে W এর ভ্যালু বের করতে বলবে, কখনো m এর ভ্যালু বের করতে বলবে, কখনো v এর ভ্যালু বের করতে বলবে, কখনো s এর ভ্যালু বের করতে বলবে। সো একটা দেয়া থাকবে না, বাকি সব দেয়া থাকবে, ক্যালকুলেশন করতে হবে। সো এইটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে হিউজ পরিমাণে ম্যাথ আসে সব জায়গায়, এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, সব জায়গায় আসে। এরপর আসো মোলালিটি আমাদের জন্য কম লাগে। মোলালিটিতে জাস্ট কি হয়, এই যে আয়তনের জায়গায়, এই দ্রবণের আয়তনের জায়গায় দ্রাবকের ভর নেওয়া হয়। সো এখানে আমাদের মোলালিটি SM = 1000 W ডিভাইডেড বাই mw, এটা আসে। সো এই ডাব্লিউটা হচ্ছে দ্রব্য আর এই ডাব্লিউটা হচ্ছে দ্রাবক, এইটুকুই হচ্ছে পার্থক্য, এটা দ্রব্য এটা দ্রাবক।
সো দুইটাই গ্রামে, দ্রব্য বলো দ্রাবক বলো দুইটাই গ্রামে নেওয়া হয়, নিয়ে এইটা ক্যালকুলেশন করা হয় এবং এই মোলারিটিটা আয়তনের উপর, আয়তন যেহেতু সেটা তাপমাত্রার উপর নির্ভর করে, এটা তাপমাত্রার উপর নির্ভর করে না। এই অংশটার কাহিনী হচ্ছে এই। সো এই পর্যন্ত যদি আমরা বুঝি, এবার আসো আমাদের পরিমাণগত রসায়ন থেকে আরো গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেটা হচ্ছে নরমালিটির ফর্মুলা। নরমালিটির ফর্মুলার দিকে যদি আমরা তাকাই, নরমালিটির ফর্মুলা হচ্ছে যে তুমি যদি মোলারিটির সাথে তুল্য সংখ্যা গুণ করো তাহলে তুমি নরমালিটি পাও। এই একটা ফর্মুলা জানলেই নরমালিটি সমস্ত ম্যাথ করা যায়। আমি নরমালিটিকে নিয়ে বেশি ঘাটাঘাটি না করে খালি এই একটা জিনিস নিয়ে সবসময় কাজ করি, যে মোলারিটির সাথে তুল্য সংখ্যা গুণ করলে নরমালিটি পাওয়া যায়। তো তোমার তুল্য সংখ্যা সম্পর্কে আইডিয়া লাগবে, তাহলেই হয়ে যাচ্ছে। এবার আসো শতকরা ঘনমাত্রা। শতকরা ঘনমাত্রার ক্ষেত্রে আমাদের বেসিক ফর্মুলা হচ্ছে S equals to 10x divided by m বা x equals to sm divided by 10। এই দুইটা ফর্মুলা হচ্ছে আমাদের শতকরা ঘনমাত্রার ফর্মুলা। এখানে s যেমন আমাদের ঘনমাত্রা, মাথায় রাখতে হবে s যেমন আমাদের ঘনমাত্রা, x হচ্ছে শতকরা পার্সেন্টেজ। সো x হচ্ছে শতকরা পার্সেন্টেজ, এটা দ্বারা কি বোঝায়? কোথাও যদি 5% বলা হয় এর মানে হচ্ছে x equals to 5। কোথাও যদি 10% বলা হয় এর মানে হচ্ছে x equals to 10। তো সরাসরি বসাই দিলে ঘনমাত্রা পাওয়া যাবে, বুঝতে পারছো? সো এইভাবে আমাদের এইগুলার ম্যাথ করতে হয়। এরপরে আসো ppm এর ফর্মুলায় যদি যাই, ppm এ আমাদের বেসিক যেই ফর্মুলাটা সব সময় লাগে সেটা হচ্ছে ppm equals to sm into 10 to the power 3। ppm এর বেসিক আরেকটা জিনিস বোঝা লাগে যে ppm মানেই হচ্ছে মিলিগ্রাম পার লিটার। এবার এই ফর্মুলা ব্যবহার করে আমি ppm এর সব ম্যাথ করতে পারবো। যখন আমি ppm এর ফর্মুলা ঘনমাত্রা না দিয়ে তোমার ভর এবং আয়তন দিয়ে করব, তখন আমাদের w divided by v into 10 to the power 6 আসে। এই জায়গাতে মাস্ট মাথায় রাখতে হয় যে এই v কিন্তু ml এ বসাতে হবে, নাহলে উত্তর ভুল হবে। সো এই v ml এ বসে। এবার আসো যে ppm এর ফর্মুলায় যখন আমি শতকরা ঘনমাত্রা দিয়ে বের করব, তখন x into 10 to the power 4 আসে, x into 10 to the power 4। তো সরাসরি x এর সাথে 10 to the power 4 গুণ করলে, মানে শতকরা পার্সেন্টেজের সাথে 10 to the power 4 গুণ করলে ppm পাওয়া যায়। অর্থাৎ শতকরা ঘনমাত্রার ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু আণবিক ভরটার আর কিছু লাগে না, ঠিক আছে? সো এটা কিন্তু বিভিন্ন টাইপের ম্যাথের ক্ষেত্রে দিয়ে দেয়। সো এইটা আমাদের জানা গুরুত্বপূর্ণ। সো এই কয়েকটা ফর্মুলা আমাদের কি করতে হবে, এখান থেকে ppm এর জন্য মনে রাখতে হবে। ppm এর সমস্ত ম্যাথ তুমি এই কয়টা ফর্মুলা দিয়ে করতে পারবা, বুঝতে পারছো? জাস্ট তোমাকে এখন শিখতে হবে এখানে বসানো, কিভাবে তুমি বসাবা সেটা। গ্রেট। এবার আসো আমাদের লঘুকরণ সূত্র। লঘুকরণ সূত্রে যেটা হয়, লঘুকরণ সূত্রে আমাদের বেসিক যে জিনিসটা লাগে সেটা হচ্ছে s1v1 equals to s2v2। অর্থাৎ লঘুকরণে আমরা মেইনলি ঘনমাত্রা এবং আয়তন নিয়ে কাজ করি। সো প্রথম আয়তন এবং তার ঘনমাত্রা ইকুয়ালস টু দ্বিতীয় আয়তন এবং তার ঘনমাত্রা। সো দ্বিতীয় আয়তন যেটা আমি পাবো সেটা হচ্ছে আমি অবশ্যই v2 পাবো। এই v2 থেকে v1 বাদ দিলে তুমি ডেল v পাবা। এই ডেল v দেখে তুমি বলে দিতে পারবা আর কতটুকু যোগ করতে হবে বা কমাইতে হবে, ফর ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন লঘু করার জন্য। সো এইটা হচ্ছে লঘুকরণ সূত্র, এইটার মাধ্যমে আমরা লঘুকরণ করি। এরপর আসে টাইট্রেশন। টাইট্রেশনের ক্ষেত্রে আমাদের দুই ধরনের টাইট্রেশন আসে। একটা হচ্ছে তোমার অম্লক্ষার টাইট্রেশন, আর একটা হচ্ছে জারণ বিজারণ টাইট্রেশন। সো অম্লক্ষার টাইট্রেশনের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে সামেশন অফ En অফ অ্যাসিড বা অম্ল ইকুয়ালস টু সামেশন অফ En অফ বেজ বা ক্ষার, বা এর সাথে আমাদের এক্সট্রা আসে হচ্ছে মেটাল, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের জারণ বিজারণ টাইট্রেশন বা অম্লক্ষার টাইট্রেশনের বেসিক জিনিস। সো এখানে আমাদের বেসিক কি হয়, কাহিনী কি হয়, যতগুলো অ্যাসিড আছে সব অ্যাসিডগুলোকে আমরা বাম সাইডে লিখি, যতগুলো ক্ষার বা মেটাল আছে সবগুলোকে আমরা ডান সাইডে লিখি। যেহেতু সামেশন লেখা মানে সবগুলা যোগ হবে। ই মানে হচ্ছে তার তুল্য সংখ্যা, এন মানে হচ্ছে তার মোল সংখ্যা। যদি আমি কোথাও এন পাই, এন কে ভেঙে আমি w/m, n/na, ঠিক আছে, n/na, vl ডিভাইডেড বাই 22.4 লিটার এই সবে কনভার্ট করতে পারবো। সো কনভার্ট করতে পারলে যখন যেটা লাগবে সেটা বসে আমরা এটা দিয়ে ম্যাথ করতে পারবো। সো টাইট্রেশনের জন্য এই একটা ফর্মুলা ইজ মোর দ্যান এনাফ। এখন যদি আমি এই টাইট্রেশনটাই আবার অম্লক্ষার টাইট্রেশন না করে জারক বিজারক টাইট্রেশন করি, সো জারক বিজারক টাইট্রেশন করলে আমাদের কি আসবে, সামেশন অফ En অফ জারক বাম সাইডে ইকুয়ালস টু সামেশন অফ En অফ বিজারক ডান সাইডে। সো এই ফর্মুলা ব্যবহার করে আমরা জারক বিজারক টাইট্রেশন করে ফেলতে পারি। দ্যাটস ইট, এইটুকু। সো টাইট্রেশনের ক্ষেত্রে আমরা কি করব,
অম্লক্ষার টাইট্রেশন করব, জারক বিজারক টাইট্রেশন করব। সো এই ফর্মুলা ব্যবহার করে কিভাবে টাইট্রেশনের ম্যাথ করতে হয় এটা তুমি হচ্ছে যে আমার ক্লাস দেখতে পারো, পরিমাণগত রসায়নে আমার ক্লাস আছে, তার ভিতরে টাইট্রেশনের এইসব জিনিসপত্রগুলো আমি খুব সুন্দর মতো দেখিয়ে দিছি। যদি কোনো বিষয়ে ক্লাস লাগে তাহলে কমেন্টে জানিও, ইনশাল্লাহ আমি এই বিষয়ে তোমাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করব। প্লেলিস্ট বানানোর ইচ্ছা আছে খুব দ্রুত তোমাদের নিয়ে, সো সেই বিষয়গুলো নিয়ে অপেক্ষায় থেকো। ভাইয়ার কাছে কি কি লাগবে সেটা কমেন্টে জানিও, যেহেতু স্মার্ট বোর্ড কিনে ফেলছি, স্মার্ট বোর্ডের মাধ্যমে এখন থেকে নিয়মিত তোমাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করব। এরপর আসো আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নের মেইন যে ফর্মুলা আমি আগেই দেখে আসছি, ফ্যারাডের ফার্স্ট ল। ফ্যারাডের ফার্স্ট ল হচ্ছে W ইকুয়ালস টু মেইনলি হচ্ছে MIT ডিভাইডেড বাই EF, এটাকে ফ্যারাডের ফার্স্ট ল বলা হয়। সো এইটাতে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই ফর্মুলাতে W হচ্ছে অ্যানোড বা ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে, M হচ্ছে আণবিক ভর, I হচ্ছে তড়িৎ প্রবাহ, T হচ্ছে সময়, এগুলো আমরা জানি। এই ফর্মুলাকে আরো মডিফাই করলে আমরা N ইকুয়ালস টু IT বাই EF ফরম্যাটে পাই। এই ফর্মুলাটা আমরা একটু আগে দেখে আসছি, কোথায় বলতো, ওই যে পরিমাণগত রসায়নে। পরিমাণগত রসায়নে N মানে আমরা যাবতীয় সবকিছু দেখছিলাম, N মানে আমরা যাবতীয় সবকিছু দেখছিলাম। সো যা যা দেখছিলাম তাই সবকিছুর সাথে দেখো তড়িৎ রসায়নটা অ্যাড হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের ফ্যারাডের ফার্স্ট ল, ঠিক আছে। সো এই ফ্যারাডের ফার্স্ট লটা মেইনলি আমাদের তড়িৎ রসায়ন এবং পরিমাণ রসায়নকে কানেক্ট করে। সো এই জায়গাটা ভালো করে তুমি যদি পড়ো, এখান থেকে ম্যাথ অনেক পাবা, ঠিক আছে, ম্যাথ অনেক পাবা। এই জায়গাতে ফ্যারাডের ফার্স্ট লতে আরেকটা নতুন জিনিস জানতে হয়, সেটা হচ্ছে Z ইকুয়ালস টু M ডিভাইডেড বাই EF। সো Z হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কোন একটি পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z তার আণবিক ভর এবং তুল্য সংখ্যা, এই দুইটার উপর ডিপেন্ড করে। সো এই দুইটা জিনিস আমাদের ভালো করে জানতে হবে, জেনে তারপরে ক্যালকুলেশন করতে হবে। লম্বা ভিডিও হয়ে গেছে, তাই না, অনেক লম্বা একটা ক্লাস। সো তোমরা রিভিশন দেওয়ার জন্য এই ক্লাসটা 1.5x স্পিডে দেখবা। সো দেখো Z ইকুয়ালস টু M বাই EF। এবার দেখো ফ্যারাডের যে দ্বিতীয় ল, ফ্যারাডের দ্বিতীয় ল হচ্ছে তোমার, ফ্যারাডের দ্বিতীয় ল হচ্ছে সামেশন অফ EN ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বা EN সামেশন না, এটা হচ্ছে EN ইকুয়ালস টু কনস্ট্যান্ট, EN ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা আসে ফ্যারাডের দ্বিতীয় ল। তার মানে এখান থেকে আমরা E1N1 ইকুয়ালস টু E2N2 পাই। সো এই জায়গা থেকে আমরা যখন E1N1 E2N2 পাই, তখন এখান থেকে আমরা বিভিন্ন দিকে আগাইতে পারি। যেমন ধরো একটা কমন দিক হচ্ছে আমরা E1 W1 M1 ইকুয়ালস টু E2 W2 M2 এই দিকে আগাইতে পারি। সো এই দিকে আগাইলে আমাদের বেসিক যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনের জিনিসপত্রগুলো আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি, বুঝতে পারছো। সো ফ্যারাডের দ্বিতীয় ফর্মুলা থেকে আমাদের অ্যাডমিশনে ম্যাথ আসে। যারা যারা এটা দেখো নাই, এই ম্যাথগুলো পারো না, তোমরা আমার ক্লাস তড়িৎ রসায়ন ক্লাস করে এই ম্যাথগুলো দেখে নিতে পারো। গ্রেট। এরপর আসো প্রমাণ কোষ বিভব। প্রমাণ কোষ বিভব বের করার ফর্মুলা হচ্ছে E নট সেল ইকুয়ালস টু E নট অক্সিডেশন প্লাস E নট রিডাকশন। এই ফর্মুলা ব্যবহার করে করা হয়। যেটা অক্সিডেশন সেটাই হচ্ছে আমাদের E নট অ্যানোড, সো অ্যানোডের বিক্রিয়া প্লাস E নট ক্যাথোডের বিক্রিয়া। সো এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা ব্যবহার করে, অ্যানোড ক্যাথোডের ফর্মুলা ব্যবহার করে সমস্ত ম্যাথ করা হয়। তাহলে এখান থেকে নার্নস্ট ইকুয়েশন কি হবে? নার্নস্ট ইকুয়েশনের অনেকগুলা ফরম্যাট আছে। প্রথম ফরম্যাট যেটা খুবই গুরুত্বপূর্ণ, E সেল ইকুয়ালস টু E নট সেল মাইনাস RT ডিভাইডেড বাই NF ln Q, এটা। এবার এটা আরেকটা ফরম্যাট আছে যেটা হচ্ছে E সেল ইকুয়ালস টু E নট মাইনাস RT ডিভাইডেড বাই 2.303 NF ln Q। Q মানে উপরে যাবে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, প্রোডাক্ট তার ঘনমাত্রা, নিচে যাবে বিক্রিয়কের ঘনমাত্রা। সো এইভাবেও লেখা যায়, যেটা পারো। সো এই যা তোমার হচ্ছে যে কি বলে, তড়িৎ রসায়নের যে নার্নস্ট ইকুয়েশন থেকে এইগুলা বের করা, এটা নিয়ে বিস্তারিত ডিটেল পড়াশোনা তুমি করবা। টপ 100 কোর্সেও এইগুলা ক্লাস নিছি, নিয়ে একটু আগেই নিচ্ছিলাম, নিয়ে হচ্ছে একদম ডিটেল প্রত্যেকটা জিনিসপত্র ধরে ধরে শেখাই দিছি। সো যারা যারা এগুলো পারো না, এগুলো ভালো করে দেখে নিও। এগুলো হচ্ছে একদম জোস জিনিসপত্র, এগুলা প্রচুর আসে এবং এইচএসসি তেও তোমার বোর্ডে চলে আসে। তো এগুলো ভালো করে শিখতে হবে। সো দেখো এই জায়গা থেকে ক্যালকুলেশনটা ভালো করে জানতে হবে, বুঝতে পারছো। সো এই ক্যালকুলেশনটা ভালো করে শিখবা। আচ্ছা, এবার নার্নস্ট ইকুয়েশনের পরে আমাদের যেটা আসে, নার্নস্ট ইকুয়েশনে কি, এগুলো তো জানো তাই না, এগুলো সব বলে বলে দিলাম আমি। এখানে একটা স্পেসিফিক জিনিস আমাদের জানার প্রয়োজন পড়ে, আমি একটু মেনশন করে দিই। এন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ, যতগুলা ইলেকট্রন আদান প্রদান হয়, যত ইলেকট্রন আদান প্রদান হয়, ঠিক আছে, আদান
প্রদান হয়। সো তার মানে আমাদের অ্যানোড ক্যাথোডের বিক্রিয়ায় যে ইলেকট্রনটা আদান প্রদান হবে সেই আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে n। বুঝতে পারছো? ইলেকট্রন যেটা আদান প্রদান হবে সেই আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে n। সো ওইটা নিয়ে আমরা আরো বিস্তারিত কথাবার্তা পরে বলবো। এখন আসো আমাদের গুণগত রসায়ন থেকে কিছু ফর্মুলা আসবে, যে ফর্মুলাগুলো আমাদের জানতে হয়। প্রথমত আসে আমাদের mvr ইকুয়ালস টু nh/2π। mvr মানে হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের ফর্মুলা হচ্ছে nh ডিভাইডেড বাই 2π। এই nh ডিভাইডেড বাই 2π এটা তো মুখস্থ ফর্মুলা, h ডিভাইডেড বাই 2π কনস্ট্যান্ট, n মানে হচ্ছে কততম কক্ষপথে আছে। n এর মান প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, এগুলো হতে পারে। সো কৌণিক ভরবেগ L হয় L ইকুয়ালস টু mvr ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই 2π। এই ফর্মুলা থেকে আমাদের ছোট ছোট এমসিকিউ ট্রিক আসে। এমসিকিউ ট্রিক আছে এইচএসসি অ্যাডমিশন দুই জায়গাতে আসে। দেখো এখানে বিকিরণে কি পরিমাণ শক্তি উৎপাদন হবে সেটার ফর্মুলা ডেল ইকুয়ালস টু E2 মাইনাস E1। অর্থাৎ ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথ বা প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসে তাহলে শক্তি শোষণ বা বিকিরণের পরিমাণ সেটা হচ্ছে ডেল ই। এই ডেল ই কে আবার h ইকুয়ালস টু hf দিয়ে নির্ণয় করা যায়, যেখানে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, f কি বলতো, f হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো এখানে আমরা f ইকুয়ালস টু hc ডিভাইডেড বাই ল্যামডা এটা দিয়েও বের করতে পারি, যেখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আবার ইকুয়ালস টু mc স্কয়ার এই ফর্মুলা ব্যবহার করেও আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারি। কি করতে পারি? ইকুয়ালস টু mc স্কয়ার ব্যবহার করে ক্যালকুলেশন করতে পারি, যেখানে m হচ্ছে আমাদের ভর, c হচ্ছে আমাদের আলোর বেগ। সো ইকুয়ালস টু mc স্কয়ার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এরপরে আসো আমাদের ডি ব্রগলির ইকুয়েশন, এটার দিকে যদি আমরা তাকাই, ডি ব্রগলির ইকুয়েশনে আমাদের দেখো ল্যামডা ইকুয়ালস টু h বাই mv দেয়া আছে। ল্যামডা ইকুয়ালস টু মানে কোন এক জায়গায় তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু h ডিভাইডেড বাই mv। mv মানে ভর ইনটু বেগ। সো ভরবেগকে p দিয়ে চিন্তা করা হয়। সো ল্যামডা ইকুয়ালস টু h বাই mv। সো ভরবেগ আর ল্যামডার ভিতর সম্পর্ক, যেখানে h হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। এখান থেকে আমরা p ইকুয়ালস টু আবার h ডিভাইডেড বাই ল্যামডা এভাবেও লিখতে পারি। এভাবে লিখেও কিন্তু আমরা ম্যাথগুলা করতে পারি। সো আমাদের ডি ব্রগলির এই সমীকরণ এবং এই অংশ, এই দুইটা থেকেই ম্যাথ আসে, এগুলা আমাদের ভালো করে মুখস্থ করতে হবে। এরপরে আসো বামার রিডবার্গ সমীকরণ। বামার রিডবার্গ সমীকরণে বেসিক্যালি আমরা বের যেটা করি সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বের করার পাশাপাশি এখান থেকে আমরা তরঙ্গ সংখ্যাও বের করতে পারি, তরঙ্গ সংখ্যার নিউ বার। সো আমাদের জানতে হবে তরঙ্গ সংখ্যার নিউ বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা। সো যেটা 1 বাই ল্যামডা ওটাই তরঙ্গ সংখ্যা। সো এটা ইকুয়ালস টু RH। RH হচ্ছে আমাদের রিডবার্গ ধ্রুবক, যেখানে রিডবার্গ ধ্রুবকের মান RH ইকুয়ালস টু 109678 পার সেন্টিমিটার। সো এই যে রিডবার্গ ধ্রুবক সেটা এখানে বসাবো। বসানোর পরে NL মানে লোয়ার অরবিটাল। NL মানে কি? NL মানে হচ্ছে লোয়ার অরবিটাল। NH মানে কি? NH মানে হচ্ছে হায়ার অরবিটাল। সো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন ইলেকট্রন নেমে আসে তখন লোয়ার অরবিটাল এবং হায়ার অরবিটাল বসিয়ে তারপর আমরা এটা ক্যালকুলেশন করি। এখানে z হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? সো পারমাণবিক সংখ্যা যেটা আছে সেটা আমরা z এ বসিয়ে আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের এখানে বামার রিডবার্গ ইকুয়েশন থেকে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়। এখান থেকে অনেক টাইপের ম্যাথ আসে। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সর্বোচ্চ বের করতে বলে, সর্বনিম্ন বের করতে বলে, ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ সর্বনিম্ন বের করতে বলে, বিভিন্ন জিনিস এখান থেকে আমাদের বের করতে বলে। যেগুলো বের করতে বলে সেগুলো এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের বের করতে হয়, ঠিক আছে? সো এই অংশটা নিয়ে আমরা কাজ করব। এরপরে আসো আমাদের বর্ণালীতে রেখা সংখ্যা নির্ণয়, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। সো যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন কতগুলা রেখা তৈরি হবে, সেই রেখা সংখ্যা n ইকুয়ালস টু এই ফর্মুলাটা nh মাইনাস nl ইন্টু nh মাইনাস nl প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা দিয়ে বের করা যায়। এবার দেখো একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা হচ্ছে যে প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ তুমি যদি জানো তাহলে n-তম শক্তি স্তরের ব্যাসার্ধ বের করার জন্য প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ ইন্টু n স্কোয়ার করলেই পাওয়া যায়। তুমি যদি প্রথম শক্তি স্তরের শক্তি জানো তাহলে n-তম শক্তি স্তরের শক্তি বের করার জন্য প্রথম শক্তি স্তরের শক্তি ডিভাইডেড বাই n স্কোয়ার করলেই পাওয়া যায়। সো এই দুইটা শর্টকাট ফর্মুলাও আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগে, এজন্য এটাও আমি তোমাকে এখনই দেখাই দিছি, ঠিক আছে? এটা এমসিকিউতে, বিশেষ করে অ্যাডমিশনে এমসিকিউতে সবচেয়ে বেশি কাজে লাগে। সো এই ফর্মুলাগুলো আমাদের জানতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে। এরপর আসো আমাদের রাসায়নিক পরিবর্তন থেকে কি কি ফর্মুলা আসে। রাসায়নিক পরিবর্তন থেকে বেসিক্যালি আমাদের এরকম কোন বিক্রিয়া যদি থাকে, a মোল a এর সাথে b মোল b বিক্রিয়া করে c মোল c তৈরি করছে, এটার জন্য kp এবং kc লেখা যায়। যখন তুমি kp লিখবা, kp ইকুয়ালস টু তোমার ফর্মুলা কি আসবে, উপরে যাবে উৎপাদের আংশিক চাপ। সো উৎপাদের আংশিক চাপ p অফ c মোল সংখ্যা পাওয়ারে, নিচে যাবে বিক্রিয়কের আংশিক চাপ p অফ a মোল সংখ্যা পাওয়ারে, p অফ b মোল সংখ্যা পাওয়ারে। এই হচ্ছে আমাদের kp এর ক্ষেত্রে।
যখন আমি এটাই কেসি এর ক্ষেত্রে লিখবো, তখন কেসি এর ক্ষেত্রে কেসি ইকুয়ালস টু উপরে যাবে উৎপাদের ঘনমাত্রা সি এর ঘনমাত্রা মোল সংখ্যা পাওয়ারে, নিচে যাবে তোমার বিক্রিয়কের ঘনমাত্রা মানে এ এর ঘনমাত্রা মোল সংখ্যা পাওয়ারে, বি এর ঘনমাত্রা মোল সংখ্যা পাওয়ারে। একটা হচ্ছে কেসি, একটা হচ্ছে কেপি। সো কেসি কেপির ক্ষেত্রে এভাবে কিন্তু আমরা অনায়াসে বের করতে পারি। এবার দেখো ফর্মুলা রিভিশনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে কেপি কেসির মাঝখানে সম্পর্ক। এই জায়গা থেকে হিউজ পরিমাণে ম্যাথ আসে, হিউজ পরিমাণে ম্যাথ আসে, যেখানে কেপি কেসির মাঝখানে সম্পর্ক নির্ণয় করার ক্ষেত্রে কেপি এর ভ্যালু আমরা জানি, কেসি এর ভ্যালু আমাদের দেয়া থাকবে। ওখানে দেখো ডেল এন মানে উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। সো উৎপাদ মাইনাস বিক্রিয়কের মোলের যে পার্থক্য, এটা হচ্ছে আমাদের ডেল এন, এটা জানতে হয়। এবং আর এর ভ্যালু আমরা জানি মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে কেলভিন টেম্পারেচার। সো এই জিনিসপত্রগুলো ব্যবহার করে এই জায়গা থেকে আমাদের কিন্তু ম্যাথ দিয়ে দেয়, ঠিক আছে, কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন, এই জায়গা থেকে ম্যাথ দিয়ে দেয়, এটা আমাদের করতে হবে। এরপরে আসো আমাদের পরবর্তী যে অংশটা, সেটা হচ্ছে যে পিএইচ রিলেটেড। দেখো যখন আমরা পিএইচ বের করতে যাই, পিএইচ বের করার জন্য বেসিক এই ফর্মুলাটা আমাদের লাগে যে পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, পিওএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। এবং পিএইচ এবং পিওএইচ এর সম্পর্ক হচ্ছে, পিএইচ এবং পিওএইচ হচ্ছে 14। তাহলে কি হয়, যদি পিএইচ বের করতে বলে তাহলে সরাসরি এটাই যাব, পিওএইচ বের করতে বলে সরাসরি এটাই যাব। যদি পিএইচ এর ভ্যালু দেয়া থাকে বা পিএইচ এর জন্য ঘনমাত্রা দেয়া থাকে এবং পিওএইচ বলে, তখন এইটার মাধ্যমে একটা আরেকটার সাথে কনভার্ট করে নিব। কখনো কখনো এখান থেকে আমাদের ঘনমাত্রাও বের করে দিতে বলে। যেমন দেখো হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা যদি বের করতে চাও, হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলার মাধ্যমে আমরা কিন্তু ঘনমাত্রা বের করতে পারি। সো এই ফর্মুলাগুলো আমাদের মুখস্থ করতে হবে। এছাড়া আসে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রে কে ইকুয়ালস টু আলফা স্কয়ার সি, কেবি ইকুয়ালস টু আলফা স্কয়ার সি, এই দুইটা ফর্মুলা আসে। সো এই দুইটা ফর্মুলা আমাদের ইনিশিয়ালি মুখস্থ করতে হয়। এই দুইটা মুখস্থ করার পর যে কোনো একটি হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা যখন আমরা বের করতে যাব, তখন সেটা হচ্ছে তার বেসিক ঘনমাত্রা ইনটু কতটুকু পরিমাণ সে বিয়োজিত হয়েছে সেই বিয়োজন মাত্রা। পরবর্তীতে এই বিয়োজন মাত্রার যেই ফর্মুলা, সেটাকে আমরা যখন কনভার্ট করি তোমার বিয়োজন ধ্রুবক দিয়ে, তখন আমাদের এখানে রুটের নিচে কে ইন্টু সি, রুটের নিচে কেবি ইন্টু সি আসে। সো এই হচ্ছে আমাদের বেসিক লাইন। এই লাইনটা ব্যবহার করে আমরা ক্যালকুলেশন করি। গ্রেট। সো এই লাইনটা ব্যবহার করে ক্যালকুলেশন করে এই ফর্মুলাগুলো আমরা বুঝতে পারলাম। লাস্টে এসে দেখো আমাদের হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ সমীকরণ আসে। হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ সমীকরণ হচ্ছে বাফার থেকে, বাফারের পিএইচ নির্ণয় করার জন্য আমরা এই সমীকরণটা ব্যবহার করি। সো এখানে হচ্ছে আমাদের পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগ অফ এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ অ্যাসিড। অর্থাৎ বাফারের ভিতরে যে সল্ট থাকে, সল্ট উপরে যায় এবং অ্যাসিড নিচে যায়। এটাই যদি তুমি পিওএইচ এর ক্ষেত্রে বের করো, মানে ক্ষারীয় বাফারের ক্ষেত্রে বের করো, পিওএইচ ইকুয়ালস টু এখানে আসবে পিকেবি প্লাস লগ, উপরে যাবে সবসময় উপরে সল্টই থাকে, এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ বেস থাকে। এবং এই বাফারের ক্ষেত্রে এই ভ্যালুগুলা বসানোর ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তোমাদের জানাইতে হবে। আমি চেষ্টা করব বাফারের উপর একটা ঠাডা সুন্দর মাস্টার ক্লাস নিতে, বুঝছো? বাফার দিয়ে একটা চমৎকার ক্লাস নেওয়া সম্ভব, সবকিছু গুছিয়ে পড়ানো সম্ভব ইনশাল্লাহ। চেষ্টা করব একটা সুন্দর ক্লাসের মাধ্যমে বাফারটা দেখিয়ে দিতে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। এই ক্লাসটিতে আমরা সবকিছু সুন্দর মতো গুছিয়ে একবার করে রিভিউ দিয়ে ফেলছি, একটা শর্ট টাইমের ভিতরে সব ফর্মুলাগুলা গুছাই ফেলছি। সো সব রিভিশনগুলা এই ক্লাসের মাধ্যমে দিয়ে ফেলো। আর কোনো কিছু যদি তোমার জানা থাকে অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।